আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২২। সময় থেমে থাকে না কারো অপেক্ষায়। একদিন সবাই নিজ নিজ গন্তব্যের পথে পা বাড়ায়। শেষমেশ সবাইকেই নিজস্ব গন্তব্যে পৌঁছে যেতেই হয়, যতই কাছের হোক না কেন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে আরও ৯টা দিন। নেহার আদনান আবারও আমেরিকা চলে গিয়েছে। সকল আত্মীয় স্বজনরা চলে গেছে নিজ গন্তব্যে। জুন মাসে রোদ যেন তপ্তসূরির মতো পুড়ে যায় গায়ের চামড়া। বাতাসও যেন ঘাম ঝরায়। চারিদিকে কেবল ধোয়া ওঠা ধুলো রাজত্ব। গরমে হাঁসফাঁস করা মানুষ আর ক্লান্ত বিকেলের চুপচাপ শহর। আকাশ ভেঙে কখন যে নামবে মেঘের দল, কে জানে। এক একদিন রোদে ঝলসায়, পরের দিনই আবার ঝমঝমিয়ে বৃষ্টি। ঈদের আগে অর্ধবার্ষিকী কিছু পরীক্ষা শেষ হবে হায়াতের। আদিবের কড়া আদেশ, এই গরমে অযথা কলেজে গিয়ে অসুস্থ হওয়া যাবে না তার। তাই সারাদিন বাড়িতেই পড়াশোনা করে হায়াত। বিছানায় শুয়ে শুয়ে পড়ছিল হায়াত, এমন সময় রুমে প্রবেশ করলেন মিসেস অরোরা। হাতে এক গ্লাস শরবত। এক গাল হেসে হায়াতের পাশে বসলো। গ্লাসটা হায়াতের দিকে বাড়িয়ে দিল। হায়াতও মুচকি হেসে গ্লাসটা হাতে নিয়ে শরবত খেতে লাগলো। খাওয়া শেষ করে মিসেস অরোরার দিকে গ্লাসটা এগিয়ে দিলেন। বিনিময়ে তিনি বললেন, আম্মু, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আম্মু, আল্লাহ দিলে ভালোই। আর উনি তো আমাকে সব নোটসগুলো এনেই দেন। আচ্ছা আম্মু, মন দিয়ে পড়ো। মিসেস অরোরা দরজাটা চাপিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। হায়াত উঠে ঘড়ির দিকে তাকালো। বেলা 11টা। মনে মনে ভাবলো, না, অনেক পড়াশোনা হয়েছে। মাথাটা পুরো ঝিমঝিম করছে। ধুর, আর পড়বই না বাল। হায়াত উঠে বইটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। মিনিট 10 পরই হায়াতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আদিবের ছবি। তাতে লেখা, আমার আদি। হায়াত ফোনটা হাতে নিয়ে মুচকি হেসে রিসিভ করলো। আমার জানটা কি করছে? পড়া শেষ করলাম। আপনি কখন আসবেন? কেন জান, ভালো লাগছে না তোমার? হুম, বাড়ি আসবেন কখন? আচ্ছা থাকো, আমি আসছি। আদিব গাড়ির চাবিটা হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। ড্রাইভ করতে করতে কিছু একটা মনে হলো আদিবের। গোলাপগ্রাম কাছে এসে গাড়িটা সাইডে চাপিয়ে রাখলো। এরপর কিছু ফুল কিনে নিল আদিব। গাড়িটা আবারও চলতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টা ড্রাইভ করে চৌধুরী বাড়ির সীমানায় এসে গাড়িটি থামালো আদিব। আঙুলে চাবি ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল সে। এদিকে বিভোর হয়ে ঘুমাচ্ছে হায়াত। চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিছানা জুড়ে। আদিব রুমে ঢুকতেই হায়াতকে দেখে ঢোক গেলল। নরম স্বরে ডাকতে লাগলো, হায়াতি, ঘুমাচ্ছ? বউ, লাজুক পাখি। হায়াত পিটপিট করে চোখ খুলল। চোখ কুঁচকে আদিবের দিকে তাকালো। ডান্স করছিলাম। কিন্তু আমি তো দেখলাম তুমি ঘুমাচ্ছিলে। তাহলে প্রশ্ন করছেন কেন? অ্যাঁ, আমার শান্তির ঘুমটা আপনি এসে খেয়ে ফেললেন। আচ্ছা আসো, আমরা একসাথে ঘুমাবো। কান্না করো না পাখি। হায়াত চোখ ডলতে ডলতে আদিবের পেছনে রাখা ফুলের বুকেটার দিকে তাকালো। অবাক হয়ে আদিবের দিকে তাকালো। আপনি ফুল নিয়ে এসেছেন আমার জন্য? হ্যাঁ, তোমার না খুব পছন্দের? হ্যাঁ, অনেক পছন্দের। এই বলে হায়াত আদিবের গালে চুমু খেলো। আকস্মিক ঘটনায় আদিব হা হয়ে গেল। আর হায়াত লজ্জায় লাল নীল হলুদ গু কালার হয়ে গেল। চোখ নামিয়ে ফুলগুলো বুকে আঁকড়িয়ে ধরলো। চুলগুলোতে হাত চালাতে চালাতে হায়াতের দিকে তাকিয়ে মুচকি হাসলো আদিব। ঠোঁট কামড়ে ধরে বলল, বউজান, আর একটা হাম্মি দাও, তাহলে আর একটা সারপ্রাইজ দেব। হুম। আরে লজ্জার কিছু নেই, দাও না। না, আমার লজ্জা করছে। আসো, লজ্জা ভেঙে দিই। আদিব আস্তে আস্তে হায়াতের কাছে আসতে লাগলো। আর হায়াত পিছিয়ে যেতে লাগলো। হালকা ঝুঁকে পড়লো হায়াতের দিকে। হায়াত মিটিমিটি হেসে পরম আবেশে চোখ বন্ধ করে নিল। আস্তে করে হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। মিনিট 5 পর আদিব পেছন থেকে একটা বড় চকলেট বক্স হায়াতের সামনে আনলো। হায়াত চোখ খুলতেই একটা বড় বক্স দেখতে পেল, যেটার উপরে ফেরোরো রোসার চকলেট লেখা। হায়াত একটু অবাক হয়ে বলল, এটা কি কোনো নতুন চকলেট? আমি তো সবসময় ডেইরি মিল্ক চকলেট খাই। আচ্ছা, আমি তোমাকে এসে বোঝাচ্ছি, আগে গোসল করে আসি যান। আচ্ছা। আদি ওয়াশরুমে যেতেই হায়াত চকলেটের বাক্সটা খুলতে শুরু করলো। হায়াতের হাতে সোনালি মোড়কের চকলেট। আস্তে আস্তে খোসা খুলে ফেললো। প্রথম কামড়েই ক্রিস্পি শব্দ। ওয়েফারের ফাঁক দিয়ে হ্যাজেলনাটের গন্ধ ছড়িয়ে পড়ছে। ভেতরের মসৃণ চকলেট মুখে গলে যাচ্ছে। চোখ আদো বুজে হায়াত সেই স্বাদ উপভোগ করছে, যেন দুনিয়ায় আর কিছুই এখন গুরুত্বপূর্ণ নয়। পরপর 9টি চকলেট এক নিমিষেই খেয়ে ফেলল হায়াত। পেটটা হালকা মোচড় দিয়ে উঠল হায়াতের। বিছানা থেকে উঠে এক লাফে ডিভানে গিয়ে বসলো। আরও 3টে চকলেট খেতেই হায়াতের মাথা ঝাঁকুনি দিয়ে ওঠে। কিছুক্ষণ চোখ টিপ টিপ করে হায়াত জুড়ে জুড়ে হাসতে লাগলো। তর্জনী আঙুল দিয়ে নাকটা ডলে উঠে দাঁড়ালো সে।
আলমারি থেকে একটা শাড়ি বের করলো যেটাতে লেমন গ্রিন রঙের সাথে ছোট ছোট ফুলের এমব্রয়ডারি করা আছে। হায়াত মিটিমিটি হেসে শাড়িটি পরে নিল। এরপর টিভি অন করে গান ছেড়ে দিল আর পাগলাদের নাচ শুরু করলো। তু জানো বানো জো কহতে হে বেবি তেরা হো লাগতা হো সামে। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে অবাকের সপ্তম আকাশে পৌঁছালো আদিব। অবাক হয়ে চেয়ে রইল হায়াতের দিকে। শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে আছে আর সে নাচানাচিতে ব্যস্ত হয়ে গিয়েছে। আদিবকে দেখে হায়াত দৌড়ে আসলো। হাতটা আদিবের কাঁধের উপর নিয়ে বলল, আদি চলো আমরা ডান্স করব। সোনা, তুমি আমার নাম ধরে ডাকছো কেন? আমার কি মুখ নেই? আমি কি তোমাকে ডাকতে পারি না? হ্যাঁ। আদিব ভ্রু কুঁচকে তাকালো হায়াতের দিকে। জান, তুমি কি চকলেট খেয়েছো? কয়টা খেয়েছো জান? হায়াত কিছুটা ঠোঁট ফুলিয়ে বলল, হুস, কোনো কথা না আদি, আমরা এখন চিকেন আউটলেট খাবো চলো। হো হো করে হেসে দিল আদিব। হায়াত গালে হাত রেখে কপালে পরশ এঁকে দিয়ে বলল, ওটা আউটলেট না জান, কাটলেট। চুপ, আমি যেটা বলবো সেটাই ঠিক, তুমি কথা বলবে না একদম। আচ্ছা চলেন মহারানী, আজ আপনাকে খাবো আর চিকেন কাটলেট বানানো শিখবো। উহু, আপনাকে শেখাবো না, আপনি একাই সব খেয়ে ফেলবেন তারপর। আচ্ছা তুমি বানাও তাহলে। না, চলুন ছাদে যাব, আমাকে পিক তুলে দিবেন আদি। আল্লাহ, কি দিন আসলো, বউ আমার নাম ধরে ডাকছে। বেশি কথা বলিস কেন? আমি চকলেট খাবো আর পিক তুলবো, চল। আদিব সাত পাঁচ না ভেবে হায়াতকে পাজা কোলে তুলে ছাদের দিকে রওনা হলো। ছাদে এসে হায়াত রেলিংয়ের ওপর উঠে বসে পড়লো। আদিব একটু ভয়ার্ত চেহারা নিয়ে হায়াতকে ডাকলো, বউ পড়ে যাবে তো, নিচে নামো প্লিজ। হুম, আমি মরে গেলে তোমার কি? মাইর দিব, নিচে আসো, পিক তুলে দিব, দোলনায় আসো। কি, তুই আমাকে মারবি? আমি মরেই যাব। হায়াত রেলিংয়ের ওপর দাঁড়িয়ে গেল। আদিব দৌড়ে গিয়ে হায়াতকে কোলে তুলে নিল। পরম আবেশে চুমু খেলো লাজুক পাখির কপালে। আর হায়াত পা ছোড়াছুড়ি করতে শুরু করলো। নামাও আমাকে, নামাও বলছি। আমি আর দুষ্টু করব না আদি, নামাও আমাকে। এত মিষ্টি করে ডাকলে আমি কিভাবে ঠিক থাকবো জান? আগে জানলে অনেক আগেই চকলেট এনে দিতাম তোমাকে। উফ, আমার ঢঙের রানী আর শাড়ি পরেছে। না না, তুমি ঢং করতে জানোই না। হুম। হায়াতকে কিছু পিক তুলে দিল আদিব। হায়াত আস্তে আস্তে আদিবের কাছে এসে থামলো। একটু উঁচু হয়ে আদিবের ওষ্ঠে নিজের ওষ্ঠ ভরে দিল। আদিব মনে মনে হেসে হায়াতের তালে তাল মেলাতে থাকলো। আস্তে করে কোলে তুলে নিল। দোলনায় বসে পরমাবেশে শাড়ির ভেতর দিয়ে কোমরে হাত চালাতে থাকলো। হায়াত চুপচাপ অধরে স্বাদ নিচ্ছে। এরপরই শুরু হলো ঝুম বৃষ্টি। হায়াত আদিবের চুলগুলোতে হাত চালাতে লাগলো। আদিব আশেপাশে তাকিয়ে দেখলো না, কেউ নেই আপাতত। হায়াতকে কোলে নিয়ে সারা ছাদে ঘুরতে লাগলো আর হায়াতটা উপভোগ করতে লাগলো। একটা সময় পাগলের মতো চুমু খেতে লাগলো আদিব, যাকে বলে পাগল প্রায় অবস্থা। ঠান্ডায় হায়াতের ওষ্ঠ কাঁপতে শুরু করলো। আদিব যেন আরো উন্মাদ হয়ে গেল। শাড়ির আঁচলটা বুক থেকে ফেলে গলা জুড়ে অধর ছুঁয়ে দিতে লাগলো। হায়াত পরম আবেশে আদিবের চুলগুলো খামছে ধরলো। আদিবের হাত আপনা আপনি চলে গেল হায়াতের উরুতে। বৃষ্টির গতি বাড়তে শুরু করলো। আদিব হায়াতকে নিয়ে চিলেকোঠায় ঢুকে পড়লো। সেখানে ছোট্ট একটা বিছানা আছে। হায়াতের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আদিব হায়াতের শাড়িটা খুলে ফেললো। হায়াতের ঘুমের ভাব আসছে। আদিব দুষ্টু এসে বলল, যান, এখন ঘুমিয়ে পড়লে চলবে না, আর একটু ওয়েট করুন। কে শোনে কার কথা? হায়াতের দিকে ঘুমে টলে পড়ছে। হায়াতের পরনের কাপড় খুলে ফ্লোরে রাখলো। এরপর কাঁথাটা মুড়িয়ে হায়াতকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিজ রুমে প্রবেশ করলো আদিব। হায়াতকে বুকের উপর নিয়ে শুয়ে আছে আদিব। আর হায়াত আদিবের বুকে কলম দিয়ে দাগাদাগি করছে। হতবাক হয়ে চেয়ে আছে বেচারা আদিব। লাইক সিরিয়াসলি, এখানেই দাগ দিতে হবে বউ? আরো অনেক জায়গা আছে, সেখানে ফুল আর্ট করো। উহু, এখানে সুন্দর হবে, চুপ করে থাকুন, না হলে গু কালার হয়ে যাবে। এই একটু আগে না তোমার রোমান্টিক মুড ছিল, আর রুমে আসতেই তুমি বাচ্চামো করছো। হুস, কথা বলবি না আদি। আদি হায়াতকে ওপর থেকে এক হাত দিয়ে নিচে নামিয়ে ওর উপর উঠে বসলো। দুষ্টুমি ভরা চোখে হায়াতকে বলল, আমি কিন্তু চকলেট ছাড়াই অনেক কিছু করতে পারবো, দেখবে। হুম, আদি, আমি তোমাকে কাছে চাই, খুব কাছে। ওকে ফাইন যান, আজ তোমাকে অন্যভাবে কাছে টানবো, তুমি কি রেডি যান? হুম স্যার। আদিব একটা চকলেটের কিছু অংশ হায়াতের গালে ভরিয়ে দিল আর তার রসনা দিয়ে পরম আবেশে লেহন করতে লাগলো। হায়াত কেঁপে উঠে একটু নাকের দিকে সেটাও খেতে লাগলো। এভাবে হায়াতের পুরো শরীর জুড়ে চকলেট ভরিয়ে আদিব খেতে লাগলো। হায়াত আস্তে আস্তে বেসামাল হয়ে গেল। আদিবের অদরে কিছু চকলেট দিয়ে নিজেও লেহন করতে লাগলো। আস্তে আস্তে হায়াতের ওদরে মুখ ডুবিয়ে দিল আদিব আর তা আরও নিচের দিকে স্পর্শ করতে লাগলো।
চকলেট দিয়ে সারা শরীর মেখে নিল আদিব। পরম যত্নে খেতে লাগলো তা। হায়াতের নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। শক্ত করে জড়িয়ে ধরল আদিব তার লাজুক পাখিকে। সারা শরীর জুড়ে অধর ছুঁয়ে দিতে লাগলো হায়াত। আদিব আস্তে ধীরে হায়াতকে নিজের উপরে বসিয়ে দিল। আদিব হায়াতের হাত ওড়না দিয়ে বেঁধে নিল। হাঁসফাঁস করতে লাগলো হায়াত। আদিব মুচকি এসে হায়াতের সর্বাঙ্গে কোল্ড কফি ঢেলে দিল। আস্তে আস্তে রসনা দিয়ে লেহন করতে লাগলো। খানিক সময় পরপরই হায়াত কেঁপে কেঁপে ওঠে। আদিব হাঙ্কি স্বরে বলল, আই নো ইট উইল বি হার্ড ফর ইউ, বাট প্লিজ বেয়ার উইথ ইট। টুডে আই জাস্ট ফিল লাইক গিভিং ইউ এ লিটিল এক্সট্রা লাভ, বউ। হায়াত চুপ করে আছে, যার মানে সম্মতির লক্ষণ। বেশ কিছুক্ষণ আদিব আত্মার আকাঙ্ক্ষিত কামনা চালিয়ে যেতে থাকলো, আর হায়াত পরম আবেশে চোখ বন্ধ করে তৃপ্তি নিতে থাকলো। এভাবেই দিনের আলো নিভে যাওয়া অবধি তাদের আত্মার সংযোগ চলতে থাকলো। সন্ধ্যা ৬টা। হায়াতকে বুকে জড়িয়ে ল্যাপটপে কাজ করছে আদিব। হায়াত ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সেই কখন। অতিরিক্ত চকলেট খাওয়ার ফলে এখন ঘুম হচ্ছে তার। খানিকক্ষণ বাদে দরজায় নক করলেন কেউ। আদিব হায়াতকে ভালো করে শুয়ে দিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রাকিব চৌধুরী। একগাল হেসে বলল, ভাজান, ভেতরে গিয়ে বসবে নাকি আমার রুমে আসবে? তোমার রুমে চলো, হায়াত ঘুমাচ্ছে। ঠিক আছে চলো। দুজন মিলে টুকটাক কথা সেরে সিদ্ধান্ত নিল আজই আদিব বিদেশ চলে যাবে প্রজেক্টের কাজে। মিসেস অরোরা চিন্তিত হয়ে বললেন, হায়াত কিভাবে থাকবে? আমি আর তোমার বাবাও তো কালকে ইন্ডিয়া যাব। আদিব কিছুক্ষণ ভেবে বলল, আরাবিকে বাড়িতে নিয়ে আসবে কাল ড্রাইভার গিয়ে, আর ওকে আমি নজরে রাখবো। সারা বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেওয়া আজই। কানাডা থেকে আমার পাখির সব খোঁজ আমি রাখবো। আচ্ছা ঠিক আছে। হায়াতকে বলেছো আজ যে তোমার ফ্লাইট? না, একটু পর বলবো। আদিব রুম থেকে বের হয়ে গেল। কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে 2 তলায় উঠে আসলো। হায়াত পিটপিট করে চোখ খুলল। মাথাটা হালকা ঝিমাচ্ছে। উঠে বসতেই শরীরে সামান্য ব্যথা অনুভব করলো। মুখ কুঁচকে ফেললো সাথে সাথে। আদিব দরজা খুলে ভেতরে আসলো। হায়াতকে এভাবে নাক মুখ কুঁচকে বসে থাকতে দেখে হেসে ফেলল আদিব। বউ, খারাপ লাগছে নাকি অনেক? হুম, একটু ব্যথা করছে। ওষুধ খেয়েছো তো? একটু পরই ব্যথা কমে যাবে। কেমন? হায়াতকে বুকে জড়িয়ে স্মিত হাসল আদিব। জান, আমি তোমার কি হই? কেন, হাজবেন্ড? না, তুমি 3 দিন আমাকে তোমার পছন্দের নামে ডেকেছো, আর আজ থেকে তাই বলেই ডাকবে। 3 দিন পছন্দের নাম? কী সব বলছেন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি আজ আমাকে আদি বলে ডেকেছো, আর জ্বরের ঘোরেও তাই বলেই ডাকো? কি, আমি আপনাকে আপনার নাম ধরে ডাকি? ছি, কী সব বলছেন? আচ্ছা বাদ দাও, আমাকে সব গুছিয়ে দাও তো লাগেজে। মানে, কোথায় যাবেন আপনি? আব বউজান, 6 মাস একটু কষ্ট করে থাকুন। আমি কানাডা চলে যাব প্রজেক্টের কাজে। হায়াত উঠে বসে পড়ল। কি বলছেন? মজা করছেন তাই না? আমি কি মজা করার মানুষ? কবে যাবেন? আজই। প্লিজ রাগ করবে না জান। শুনুন, সামনে থেকে আমি বাবার বাড়ি চলে যাব। হায়াত উঠে আলমারি থেকে জামা কাপড় বের করতে লাগলো। আদিব এসে হায়াতের হাত ধরে থামিয়ে ফেলল। জোরে এক ধমক দিয়ে বলল, ছাগলের মতো কাহিনী করছো কেন? কাজ শেষ হলেই তো চলে আসবো নাকি? বাল আসবেন আপনি? আমাকে ছেড়ে আপনি চলে গেলে আমি থাকবো কি করে? যান, আমি খুব শীঘ্রই আসবো, সত্যি বলছি। সরুন। আদিবকে জোরে ধাক্কা দিল হায়াত। কিন্তু আদিব একটু নড়লও না। হায়াত ব্যাগে কিছু জামা পরে বোরকা পরতে লাগলো। আদিব হায়াতকে থামানোর চেষ্টা করছে, কিন্তু হায়াতের রাগ আরো দ্বিগুণ বাড়ছে। সরুন বলছি। আপনিও চলে যান, আমিও চলে যাচ্ছি। না, কোথাও যাবে না। কেন যাব না? ও, বুঝতে পেরেছি। আপনার তো আবার আমার দেহের প্রয়োজন। এসা ঠাস। আদিব সজোরে চড় মারল হায়াতকে। হায়াতের চোখ টলমল করছে পানিতে। কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মারলেন? আমি কি ভুল বলেছি? আপ ঠাস। আদিব রাগে চিৎকার করে উঠল। হায়াতের গলা চেপে ধরল। তোর ফাঁকের দেহ! সর তুই, হারামি! কি মনে করিস নিজেকে? তোকে না ছুঁয়ে আমি থাকতে পারবো না। আপ আহ লাগ লাগছে। যা সর চোখের সামনে থেকে। আমার ত্রিসীমানায়ও যাতে তোকে না দেখি। হায়াতকে জোরে ধাক্কা দিল আদিব। হায়াত মেঝেতে ছিটকে পড়ে গেল। ব্যথায় রাগে রুম থেকে বের হলো হায়াত। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখের পানি মুছতে লাগলো। হেঁচকি তুলে কান্না করছে হায়াত। জোরে জোরে চিৎকার করে উঠল হায়াত। কি ভাবে কি নিজেকে? ওকে ফাইন, আমি আর আপনার সামনে যাব না। সদর দরজা খুলে বাড়ি থেকে বের হলো হায়াত। এখন কয়টা বাজে? এই 8টা বেজে 25 মিনিট। হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সারা শহর জুড়ে। রাস্তায় 2-1টা রিক্সা ছাড়া আর কিছুই নেই।
হায়াত হালকা ভিজে গিয়েছে, পরনে সাদা থ্রি পিস, যা হালকা ভিজে গায়ের মৃদু ভাঁজ বোঝা যাচ্ছে। কলেজ রোডের কাছে এসে বেঞ্চের উপর বসে মুখ গুজে কান্না করতে করতে মনে মনে আওড়ালো, আর যাব না আমি। কি ভেবেছে নিজেকে? ওনারই রাগ আছে। আমি তো আর মানুষ না, আমি মুখ দিয়ে কিছু বলতে পারবো না। যান গা আপনি, আর লাগবে না আপনাকে, চলে যান। এদিকে রাগে ফুঁসতে ফুঁসতে সজোরে দেওয়ালে ঘুষি দিল আদিব। হাত কেটে কিঞ্চিত রক্ত বের হতে লাগলো। মিনিট পাঁচেক পরই মনে পড়লো হায়াতের কথা। দৌড়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে খাবার বাড়ছিলেন মিসেস অরোরা। আদিবকে এভাবে ছুটে আসতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এভাবে ছুটে আসলে যে? আম্মু, হায়াতকে দেখেছো? হায়াত রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ হলো। না, দেখলাম না তো। আদিব ব্যাপারটা বুঝতে পেরে কপাল স্লাইড করে বাড়ি থেকে বের হয়ে গেল। মনে মনে নানান কথা ভাবতে লাগলো সে। হায়াত বেঞ্চের কোণে মুখ গুজে বসেছিল। অশ্রুর টুকরোগুলো তার হাতের পিঠ ভিজিয়ে দিচ্ছিল, আর ঠান্ডা বাতাসে নিঃশ্বাস হয়ে বেরোচ্ছিল দীর্ঘশ্বাস। বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ হলো। হঠাৎই অন্ধকারের গলিপথ থেকে কয়েকটা ছেলে এগিয়ে এলো। একজন ছেলে হায়াতের দিকে তাকিয়ে বিকৃত হাসি দিল। একজন মোটা ছেলে হাতে তালি দিয়ে বলল, ভাই, মালডারে দেখ কি সুন্দর মাইরি। আরেকজন হো হো করে হেসে বলল, আজ এইডারে সবাই মিলে খাবো। এ বলেই বখাটে ছেলেগুলো হায়াতের দিকে আসতে লাগলো। হায়াত পেছাতে শুরু করলো। ভয়ার্ত চেহারা নিয়ে ছেলেগুলোর পানে তাকালো। কি চাইছে ছেলেগুলো তা বোঝার চেষ্টা করছে হায়াত। হায়াত দৌড় দিতে গেল, কিন্তু সেখানকার মোটা ছেলেটা হায়াতের হাত ধরে ফেললো, চুলের মুঠি ধরে বলল, আরে মামুনি, পালাচ্ছ কেন? আমরা তো তোমাকে কিছু করব না, শুধু আদর করব। আহ, ছাড় বলছি আমাকে। আমার হাজব্যান্ড জানলে তোদের মেরেই ফেলবে। আরেকটা লম্বা করে কালো ছেলেটা বাজেভাবে হায়াতের সারা শরীরে চোখ বুলিয়ে বলল, উফ, কড়া মাল, সেই মস্তি হবে আজ। ভাই, এইটারে কি এখানেই খাবো নাকি আস্তানায় নিব? এত প্যারার দরকার নেই, এখানেই ফুর্তি করি চল। এদের কথা শুনে হায়াতের গা গুলিয়ে আসলো। জোরে জোরে চিৎকার করতে লাগলো সে, বাঁচান, কেউ আছেন? হায়াতের চিৎকার শুনে একটা ছেলে জোরে হায়াতকে চড় মারলো। ঠোঁট থেকে সামান্য রক্ত বের হলো। 3 নাম্বার ছেলেটা হায়াতের বুক থেকে ওড়না টেনে নিজের হাতে পেঁচিয়ে নিল। হায়াত এবার হাওমাও করে কান্না করে দিল। মনে মনে আওড়ালেও সব দোষ আদিবের, কখনো তাকে ক্ষমা করবে না। হায়াতের কামিজের ওপরেই পেটে হাত দিল একটা ছেলে। হায়াত কিছুটা থুতু ছেলেটার মুখে দিল। ছেলেটার আগে মুখ মুছে হায়াতকে থাটিয়ে একটা চড় মারল। গাল ফেটে রক্ত বের হচ্ছে হায়াতের। মোটা ছেলেটা হায়াতের ঠোঁটে আঙুল দিল। হায়াত নিজের সর্বোচ্চ দিয়ে জোরে এক কামড় দিল। ছেলেটা ব্যথায় হায়াতকে ছেড়ে দিলেই হায়াত দৌড়ে পালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু বাকি 2 ছেলে হায়াতকে পেছন থেকে ধরে ফেললো। লম্বা ছেলেটা হায়াতের বুকে হাত দিতে গেল। এমন সময় হায়াত নিজের সবটুকু শক্তি দিয়ে অন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে দৌড় দিল। সামনে পেছনে না তাকিয়ে হায়াত দৌড়াচ্ছে। পরনের কামিজের হাতা হালকা ছেঁড়া, বুকের ওড়নাটা সেই বখাটে ছেলেগুলোর কাছেই। হায়াতের গাল বেয়ে রক্ত ঝরছে, চোখে পানিগুলো দলা পাকিয়ে ঝরে পড়ছে। হঠাৎ করেই এক গাড়ির সাথে ধাক্কা লাগলো হায়াতের। ধপাস করে পড়ে গেল গাড়ির সামনে। অর্ধজ্ঞান হারালো সে। এদিকে আদিব তার গাড়ির সামনে দৌড়ে আসতে দেখলো এক রমণীকে। গাড়ি থামাতে থামাতেই মেয়েটা গাড়ির সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে নেমে হায়াতকে দেখে চিৎকার করে উঠল আদিব। দৌড়ে হায়াতকে বুকে জড়িয়ে ধরলো আদিব। হায়াতের এই অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে গেল আদিব। কি হয়েছে জান? এই পাখি, কি হয়েছে, কথা বলো। তো তো তোমার এই অবস্থা কেন জান? হায়াত এখনো আধো আধো করে চেয়ে আছে দূরে দৌড়ে আসা ছেলেগুলোর পানে। নিজের কাঁপা কাঁপা তর্জনী আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, ওরা আমাকে আমাকে শেষ করে দিবে। বলেই সম্পূর্ণ জ্ঞান হারালো হায়াত। নিস্তেজ হয়ে গেল সে। আদিব হায়াতের দেখানো দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, কিছু ছেলে এদিকে আসতে একটা ছেলের হাতে হায়াতের ওড়না পেঁচানো। আদিব হায়াতকে করে তুলে গাড়িতে শুইয়ে দিল। এরপর গাড়ির ডিকি থেকে একটা মাঝারি সাইজের রড বের করে আনলো। ছেলেগুলো আদিবকে দেখে বলল, একটা মালকে পালাতে দেখেছেন? আদিব সজোরে ছেলেটার অন্ডকোষ বরাবর ঘুষি দিল। আদিব রাগে গলা ফাটিয়ে চিৎকার দিল, শোরের বাচ্চা, আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছিস! জোরে জোরে ঘুষি দিল 3টা ছেলেকেই। ছেলেগুলো যেন আদিবকে বাঘের মতো ভয় পেতে শুরু করলো। রডটা এনে ওড়না পেঁচানো ছেলেটার হাতে মারলো। ছেলেটা ব্যথায় ছটফট করতে লাগলো। আদিব বাঁকা হাসলো। একটু পর পুলিশ এসে ছেলেগুলোকে নিয়ে গেল। এদিকে হায়াত নিস্তেজ হয়ে গাড়িতে পড়ে আসে। আদিব গিয়ে হায়াতকে কোলে বসালো। বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। জান, চোখ খোলো। সরি জান, আর কখনো তোমাকে কষ্ট দেব না, চোখ খোলো প্লিজ।
হায়াত আস্তে আস্তে চোখ খুলল, মাথায় হাত রেখে আদিবের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে কান্না করে দিল হায়াত। আদিব আর একটু শক্ত করে বুকের মাঝে চেপে ধরল হায়াতকে। অধরে নিজের অধর মিশিয়ে রাখলো বেশ কিছুক্ষণ। হায়াতের হেঁচকি কিছুটা থেমেছে। নাক টেনে মুখ ফিরে গাড়ির সাইডে গিয়ে বসলো। আদিব ব্যাপারটা আন্দাজ করতে পেরে ধমক দিল হায়াতকে। হায়াত আবারও কান্না করে দিল। আপনি খালি আমাকে বকা দেন, একটু ভালোবাসেন না। আমাকে ওই ছেলেগুলো নিয়ে গেলেই ভালো হতো। ঠাস। এইবার হায়াত গাড়ির দরজা খুলে বের হতে চাইলো, কিন্তু আদিব ততক্ষণে হায়াতকে নিজের বাহুতে চেপে ধরলো। গলায় মুখ ডুবিয়ে দিল আদিব। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল হায়াত। জান, সরি, আর বকবো না এবার থেকে, খালি মারবো তোমাকে, কেমন? আপনি খারাপ, খুব খারাপ আপনি, মাস্টার মশাই। আপনি আমাকে একটু ভালোবাসেন না? আচ্ছা, এরপর আরো বেশি করে ভালোবাসবো, কেমন? দরকার নেই, আপনি কানাডা চলে যান, ওখানে বিয়ে করে বউ বাচ্চা নিয়েই থাকবেন। না, দরকার নেই, আমার হায়াতি আছে তো, আর কাউকে আমার দরকার নেই। প্লিজ, আর রাগ করে না, আমি কাল যাব। আজ যাব না, আমি সত্যি বলছি। না গেলে হয় না? হুস, কোনো কথা না। আগে চলো, তোমার গালে রক্ত জমে গিয়েছে, বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। করতে হবে। ওই ছেলেগুলো আমাকে নিয়ে গেলেই ভালো হতো, আপনি দেরি করে এসেছেন। ওদের পুলিশে নিয়ে গেছে পাখি, আর ভয় নেই। হায়াতকে বুকে জড়িয়ে এক হাত দিয়ে ড্রাইভ করছে আদিব। মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করলো হায়াতের সাথে বাজে কিছু হয়নি বলে। আর হায়াত পরিকল্পনা আটছে কিভাবে আদিবের কানাডা যাওয়া বন্ধ করা যায়।